বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ঘরে আমার স্কুল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এই অনলাইন ক্লাস প্রোগ্রামের জড়িত সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট নিয়ে, যা গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম। পরবর্তী আজকের এই ক্লাসে তোমাদের যে আলোচনাগুলো হবে সেটা হলো সেটের প্রকারভেদ। কী কী আছে এখানে? সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, নিশ্চিত সেট, উপসেট, সার্বিক সেট, সেটের অন্তর, পূরক সেট। এখন আমি এই সেটগুলো নিয়ে প্রত্যেকটা সংজ্ঞা সহ কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে এটা বোঝাচ্ছি। প্রথমেই আছে সসীম সেট। সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে নির্ধারণ করতে পারি। উদাহরণস্বরূপ একটি সেট এ এর উপাদান হলো 2, 3, 4। তাহলে এখানে কয়টা উপাদান আছে? 3টা। তাহলে এটা হয়ে গেল সসীম সেট। এরপরে আছে অসীম সেট। অসীম সেটের সংজ্ঞাটা কি? স্পষ্ট, এটার বিপরীত বোঝা যাচ্ছে। কি হবে? যে একটা সেট যার উপাদান গণনা করে শেষ করা যায় না বা নির্ধারণ করা যায় না। তাহলে কেমন হবে এটা দেখো। অসীম সেট যেমন আমরা স্বাভাবিক সংখ্যার সেট n যদি আমরা ধরি, এটা 1 থেকে শুরু, 1, 2, 3 এভাবে যত দূর ইচ্ছা যেতে পারে। এই যে আমরা ডট ডট চিহ্ন দিয়ে দিলাম, তার মানে এটা তুমি গণনা করে শেষ করতে পারবে না। তাহলে এটা কি সেট হচ্ছে? অসীম সেট। আচ্ছা, এরপরে আছে ফাঁকা সেট। ফাঁকা সেট নিয়ে আমি গত ক্লাসে একটু বলছিলাম যে যদি কোনো সেটের উপাদান না থাকে, শূন্য, উপাদান শূন্য, তাহলে তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট হলো কোনো সেটের ওই সেটে কোনো উপাদান থাকবে না। তবে এর প্রকাশ করা যায় হলো ফাঁকা সেট আমরা প্রকাশ করি যে সিম্বল দ্বারা, সেটা হলো এই, অথবা 2টা সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই, ফাঁকা সেট। এরপরে আছে নিশ্চিত সেট। এই নিশ্চিত সেটটাও বৈশিষ্ট্যটা ফাঁকা সেটের মতোই। ধরো নিশ্চিত সেট A = 2, 3, 4, B = 5, 6। তাহলে A ইন্টারসেকশন B, এই দুইটা সেটের ইন্টারসেকশন কি হচ্ছে দেখো, 2, 3, 4 ইন্টারসেকশন 5, 6। ইন্টারসেকশন আমরা বলছিলাম যে শুধু কমন উপাদান, কিন্তু এখানে কোনো কমন উপাদান নাই, তার মানে ফাঁকা। তো এরকম যদি কোনো সেট আমরা পাই যে দুইটা সেটের ইন্টারসেকশন ফাঁকা, তাহলে সেইটিকে তারা পরস্পর নিশ্চিত। তাহলে এখানে A ও B পরস্পর নিশ্চিত। নিশ্চিত সেট। এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের এই খুবই লাগে, এটা যেমন উপসেট বা ইংরেজিতে যাকে আমরা সাবসেট বলি। এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, তোমাকে যদি একটা সেট দেওয়া হয়, এই সেট থেকে তুমি যতগুলি সেট গঠন করতে পারো, সেই গঠিত প্রত্যেকটি সেটকেই বলা হবে উপসেট বা সাবসেট। যেমন ধরো আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যার সেট যেমন n লিখি, 1, 2, 3, 4, 5 এরকম যতদূর লেখা যায় n। এখন এই n থেকে দেখো আমরা কত সেট নিতে পারতেছি। আমরা যদি একটা জোড় সংখ্যার সেট নেই a, সেটা হলো ধরো 2, 4, 6, তাহলে এটা কি? এটা জোড় সংখ্যা নিয়ে করলাম। আবার বিজোড় সংখ্যা নিয়েও করা যায়, যেমন b একটা সেট, এটা নিলাম 1, 3, 5। আবার যদি কেউ বলে যে না আমি এই মৌলিক সংখ্যা নিয়ে করব, তাহলে সি একটা সেট, যেমন 3, 5, 7। এখানে আমি যে উপাদানগুলো নিচ্ছি 2, 4, 6 সবই কিন্তু এই n এর অন্তর্ভুক্ত, মানে n থেকে আসছে, স্বাভাবিক সংখ্যা থেকে। তাহলে এই সেটগুলি হচ্ছে এই n এর উপসেট বা সাবসেট। এই উপসেট বা সাবসেট তোমাদের চিহ্ন প্রকাশ করার জন্য আলাদা চিহ্ন আছে। যেমন ধরো এর চিহ্নটা হলো উপসেটের চিহ্ন, এই অর্থাৎ ইউটাকে যদি আমরা একটু কাত করার মধ্যে শোয়ার মতো এরকম লিখি, তাহলে এটা উপসেটের চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব, কিভাবে প্রকাশ করব? যেমন A
সাবসেট বা উপসেট অফ এন। তাহলে একটু খেয়াল করো, লেখার সময় তোমরা এই জিনিসটা খেয়াল করবা, যার উপসেট তাকে চিহ্নের ডান পাশে রাখবা, আর যে উপসেট সে চিহ্নের বাম পাশে থাকবে। এখন আমরা একটা সেট দিয়ে দিলাম, এই সেট থেকে কতগুলি উপসেট গঠন করা যাবে সেই বিষয়ে একটা সূত্র আছে। যেমন ধরো তোমাকে একটা সেট দেওয়া হলো এ ইকুয়াল টু 2 3 4। এখন আমি বললাম যে এর উপসেট গঠন করো, তাহলে এই উপসেট গঠন করতে গেলে এখান থেকে কয়টা উপসেট গঠিত হবে এই উপসেটের সংখ্যা নির্ধারণের একটা উপসেটের সংখ্যা নির্ণয়ের একটি সূত্র আছে, সেই সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। এবার আসো আমরা এই সূত্রের প্রয়োগ এখানে করি। এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3। লেখো এ সেটের উপাদান সংখ্যা হলো 3। তাহলে সূত্রের মধ্যে প্রয়োগ করলে 2 টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে কত আসে এ। তার মানে এ থেকে আমরা এই যে উপাদান সেটটা দেওয়া আছে এই সেট থেকে আমরা 8টি উপসেট গঠন করতে পারি। এটা হচ্ছে, এটা অলওয়েজ খেয়াল রাখবে, এগুলো এমসিকিউতে আসে। 2 টু দি পাওয়ার n এটা হচ্ছে একটি সেটের উপসেটের সেট থেকে কয়টি উপসেট পাওয়া যাবে তার সংখ্যা নির্ণয়ের সূত্র। এবার আমরা চলো একটু সেট দিয়ে, যেমন এই উপসেটগুলি কিভাবে গঠন করা যায়। যেমন এর উপসেট সমূহ। প্রথমে একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবা, যে কোনো সেটের দুইটা ফিক্সড উপসেট আছে, একটা হলো ফাঁকা আর একটা হলো সে নিজে। কি বললাম? একটা হচ্ছে ফাঁকা আর একটা হলো সে নিজে। এই একটা ফাঁকা আর একটা হলো সে নিজে। আবার খেয়াল করো, যে কোনো সেটেরই দুইটা সাবসেট, একটা হলো ফাঁকা আর একটা হলো সে নিজে। এবার আসো, আমার এই উপাদান আছে এখানে, উপাদান এ সেট গঠন করা যাবে 8টা। তাই আমি অলরেডি ওই ইয়ের মাধ্যমে আমরা 2টা পেয়ে গেলাম। এখন বাকিগুলি প্রথমে আমরা এটা এইভাবে খেয়াল করব যে যে উপাদানগুলো আছে এই 2টা নেয়ার পরে আমরা সিঙ্গেল উপাদান নিয়ে একটা সেট গঠন করব। সিঙ্গেল উপাদান যেমন এখানে 2, এরপরে আছে 3, এরপরে আছে 4। এই হলো সিঙ্গেল উপাদান নিলাম। তারপরে আমি জোড়ায় নেব, অর্থাৎ এরকম করে, তাহলে ভুলটা কম হবে। 2 নিলাম, 2 এর সাথে একবার নিলাম 3, আবার 2 ফিক্সড, এর সাথে নিলাম হচ্ছে 4। তাহলে 2 একটা জোড়া হয়ে গেল 2 দিয়ে। এরপরে আবার আমরা 3কে ফিক্সড করব। 3 ফিক্সড হয়ে গেল, রইল 4, 3 এর সাথে 4। এরপরে 3 এর সাথে আছে আর 2, কিন্তু অলরেডি আমরা এটা নিয়ে নিছি। তোমরা জানো যে সেটের মধ্যে কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটে না। তাহলে জোড়া আমার শেষ হয়ে গেল। এবার দেখো এখানে কয়টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। তাহলে এর উপাদান সংখ্যা ছিল 3, 2 কিউব 8। তাহলে আমরা এইভাবে এই উপসেট সমূহ লিখতে পারি। আমরা উপসেটের আরও কিছু গঠন দেখব। একটা সেট যেমন ধরো পি, এর উপাদান হচ্ছে এ বি সি ডি। তাহলে এর উপসেট আমরা এখন দেখব কি কি গঠন করা যায়। প্রথমে আমরা এর জন্য আমরা একটা উপসেটের উপাদান সংখ্যাটা নিয়ে নেই। উপসেটের সংখ্যা এখানে উপাদান আছে 4টা। তাহলে সূত্রের মধ্যে যদি আমরা বসাই 2 টু দি পাওয়ার 4, এখানে আসবে 16, অর্থাৎ কয়টা উপসেট গঠিত হবে? 16টি। এখন দেখো পি এর উপসেট সমূহ। প্রথমেই বলছিলাম যে ফাঁকা এবং ওই সেট নিজে যে কোনো সেটের উপসেট। তাহলে ফাঁকা এবং ওই সেট নিজে আমরা এটা নিয়ে নিলাম। এরপরের স্টেপ আমরা বলছিলাম যে যে কয়টি উপাদান আছে তাকে পৃথক পৃথক আলাদা সিঙ্গেল, এ বি সি ডি, এই সিঙ্গেল শেষ হয়ে গেল। এরপরে আমরা জোড়া নেব, অর্থাৎ এ ফিক্সড রাখবো, এর সাথে বাকিগুলি, যেমন এ এর সাথে আসবে বি, আবার এ এর সাথে আসবে সি, আবার এ এর সাথে ডি। এরপরে আমরা বি কে ফিক্সড করব, এর সাথে নেব সি,
বি এর সাথে নেব ডি, তারপরে আমরা সি কে ফিক্সড করব, এর সাথে আসবে ডি। এখন সি কে ফিক্সড করাতে আসলো ডি, তারপরে আছে এ বি অলরেডি সি এর সাথে আমরা কিন্তু নিয়ে নিছি, তাহলে সি দিয়ে আর আসবে না। এখন আমরা আছে ডি কে ফিক্সড করলে এ, অলরেডি আমাদের এটা চলে আসছে, যেহেতু পুনরাবৃত্তি ঘটবে না, এই যে এখানে আবার ডি এর সাথে বি এটাও চলে আসছে এখানে, কাজে এগুলো পুনরাবৃত্তি ঘটবে না। এখন এই জোড়া আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা তিনটে উপাদান নিয়ে গঠন করব। তিনটে উপাদানের জন্য তোমাকে প্রথমেই যেটা করতে হবে, দুইটা উপাদানকে ফিক্সড করবা। যেমন এ বি, এখানে দুইটা উপাদান ফিক্সড, এর সাথে একবার সি নিয়ে আসবা, আবার এ বি এর সাথে ডি নিয়ে আসবা, এই দুইটা উপাদান হয়ে গেল। তারপরে তোমরা বিসি ফিক্সড করো, এর সাথে ডি চলে আসলো, বিসি ফিক্সড করলে এর সাথে ডি চলে আসলো। আর যদি এরপরে যদি আমি এ নেই, তাহলে অলরেডি এটা আমাদের পুনরাবৃত্তি হয়ে যাবে, তাহলে বিসির কাজ শেষ। এবার হচ্ছে আমার সিডি। দেখো আমরা সিডি যদি নিই, তার সাথে আসবে হলো এ। এখন দেখো এই জায়গায় কোনো পুনরাবৃত্তি ঘটছে কিনা, সিডির সাথে এ কোনো পুনরাবৃত্তি নাই। এবার গুনো কয়টা উপসেট হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আবার একটু দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমার এখানে উপসেটের সংখ্যা কত ছিল, 2 টু দি পাওয়ার 4 16। এইভাবে আমরা উপসেট গঠন করতে পারি। এখন ধরো তোমাকে একটা সেট দিল এ, ফাঁকা সেট, যদি আমি বলি এর উপসেট গঠন করো, তাহলে দেখো এর উপাদান সংখ্যা কি হয়। উপসেট সংখ্যা সূত্র হলো আমার 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর জায়গায় কিন্তু কোনো উপাদান নাই, আমরা 0 বসাবো, তার মানে 1 আসে রেজাল্ট। যে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এই সেটের উপসেট কি হবে, এ এর উপসেট ফাঁকা। তাহলে উপাদান কয়টা, একটা। এইভাবে আমরা উপসেট গঠন করতে পারি। এবার আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। এখানে দেওয়া আছে সার্বিক সেট। এই সার্বিক সেটের সংজ্ঞাটা বলার আগে আমি একটু আগে উদাহরণ দিই। যেমন আমরা n সাধারণত স্বাভাবিক সংখ্যার সেট হিসাবে জানি, এখানে n 1 2 3 4 5 6 যতদূর যাওয়া যায়। এর থেকে আমি কিছু সেট নিলাম, ধরো এটা বিজোড় সংখ্যার সেট, আর এটা হচ্ছে জোড় সংখ্যার সেট, এটা বিজোড় সংখ্যার সেট। এখন দেখো এই যে আমি বললাম বিজোড় সংখ্যার সেট, অথবা এখানে বললাম জোড় সংখ্যার সেট, এই সেটগুলির মধ্য থেকে আমি কার কাছ থেকে নিলাম, n থেকে। তার মানে এই a এবং b উভয়ে n এর মধ্যে আছে। তাহলে আমি আলোচনা করতেছি বিজোড় সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। আমার এই আলোচনার সেটগুলি আছে কোথায়, এই n এ। তাহলে n কে বলা হবে সার্বিক সেট। এই সেটগুলো হচ্ছে তার উপসেট। তাহলে এখন সার্বিক সেটের সঙ্গে আমরা আসি, যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের সাবসেট হয় বা উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটটাকে সার্বিক সেট বলা হয়। আবার শোনো, আলোচনাধীন যত সেটই যদি একটা নির্দিষ্ট সেটের সাবসেট হয়, এই নির্দিষ্ট সেটটাকেই বলা হবে সার্বিক সেট। যেমন এখানে এ আর বি হচ্ছে আলোচনাধীন সেট। এই সেটগুলির কার সাবসেট, একটা নির্দিষ্ট সেট n এর সাবসেট, তাহলে nটাকে বলা হবে সার্বিক সেট। এই সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি। সার্বিক সেট এতে প্রকাশ করা হয় ইউ দ্বারা। তাহলে এর পরবর্তী আমাদের যে বিষয়টা আছে সেটের অন্তর। সেটের অন্তর মানে দুইটা সেটের বিয়োগফল। দুইটা সেট, যেমন ধরো এ আর বি, দুইটি সেট আমি লিখি এ 2 3 4 5, বি 3 4 5। এখন সেটের অন্তর, দ্যাট মিনস এ মাইনাস বি। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো,
এই অন্তরের বেলায় তোমরা খেয়াল রাখবা, এখানে যে দ্বিতীয় যে সেটটা আছে বি সেট, এই বি সেট বহির্ভূত সকল উপাদান নিয়ে যেই সেট গঠিত হবে সেটাই হবে সেটের অন্তর। আবার খেয়াল করো, এই বি সেটের বহির্ভূত মানে বি সেটের অন্তর্ভুক্ত নয় এমন সকল উপাদান নিয়ে এই যেই সেট গঠিত হবে সেটাকে দুইটি, সেটাই হচ্ছে সেটের অন্তরের নিয়ম। তার মানে এখানে দেখো 3 4 5 আছে, তাহলে এখানেও 3 4 5 আছে। এটা কি এই বি সেটের অন্তর্ভুক্ত, কিন্তু বহির্ভূত কে শুধু 2, তাহলে এই এ এবং বি এর যে অন্তর এ মাইনাস বি এটা হবে 2, এই দুইটা সেটের অন্তর হবে 2। আরও কিছু উদাহরণ আমি দিচ্ছি, যেমন ধরো আমি উপাদানগুলি সরাসরি সেটটি সরাসরি লিখে দেই। এ মাইনাস বি যদি এরকম হয় 2 3 4 বিয়োগ 3 4 5 6, তাহলে আমি অন্তর সেটের বেলায় কি বলছিলাম, দ্বিতীয় সেট যে সেটটা আছে অর্থাৎ এখানে বি সেট, বি সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয়। তাহলে আবার দেখো এখানে 3 4 এখানে 5 6 আছে যেটা এর অন্তর্ভুক্ত, কিন্তু এখানে তো নাই, তাহলে এখানেও কি আসবে 2। আরেকটা নিয়ম দেখো এরকম সেটের অন্তরের, আমি সরাসরি সেটটা লিখে ফেলছি। এ 1 3 5, বি 2 4 6 7, তাহলে এদের অন্তর দেখো কি আসবে 1 3 5 বিয়োগ 2 4 6 7। তাহলে আমি বলছিলাম এখানে বি এর বহির্ভূত সকল উপাদান, তাহলে দেখো তো এখানে 2 নাই, তার মানে এটা হচ্ছে এই বি সেটের বহির্ভূত। তাহলে এখানে 2 4 6 7 আছে, দেখো এর কোনো কিন্তু এর বহির্ভূত এখানে মানে এই সেট যে উপাদানগুলো আছে এর বহির্ভূত এখানে এই তিনটাই চলে আসবে 1 3 5, অর্থাৎ বি সেটের বহির্ভূত সকল উপাদান। তাহলে এখানে 1 এই সেটের অন্তর্ভুক্ত নয়, 3 এই সেটের অন্তর্ভুক্ত না, 5 এই সেটের অন্তর্ভুক্ত না, তাহলে এরা পুরোটাই চলে আসবে। তাহলে এই হলো সেটের অন্তর। এই সেটের অন্তরকে আমরা আরও কয়েকভাবে প্রকাশ করতে পারি, যেমন এটাকে এ বাদ বি বা এ বাদ বি এভাবে পড়া হয়। এবার আসো পূরক সেট। পূরক সেটের বৈশিষ্ট্যটা অনেকটা এই সেটের অন্তরের সাথে পুরোটাই মিলে, তবে এখানে সংজ্ঞার একটু পার্থক্য আছে। যেমন ধরো এই পূরক সেটের বেলায় আমাকে ইউ সার্বিক সেট ইউ এবং এর মানে ইউ এর উপসেট সেট এ নিলাম, একটা নিলাম সার্বিক সেট ইউ, আর এ এর উপসেট একটা এ। এখন এই পূরক সেটের যে সংজ্ঞাটা সেটা হবে এরকম, এ সেট এ এর বহির্ভূত সকল উপাদান নিয়ে যেই সেট গঠিত হয় সেটাই হলো পূরক সেট, অর্থাৎ এর পূরক সেট। যেমন কি বললাম, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে এ এর পূরক সেট। এটা আমরা প্রকাশ করি এ কমপ্লিমেন্টারি, পূরকের আরেক নাম হলো কমপ্লিমেন্ট অফ সেট। এটা কমপ্লিমেন্টের সি দ্বারা এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম দ্বারা আমরা প্রকাশ করি। এর একটা গাণিতিক রূপ আছে, গাণিতিকভাবে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম ইউ বাদ এ, এইভাবে প্রকাশ করা যায়। আমরা এখন পূরক সেট সম্পর্কিত কিছু নিয়মকানুন সহ কিছু অঙ্ক দেখব। যেমন এখানে ইউ এক সার্বিক সেট ইউ 1 2 3 4 5 6 7 এ এবং বি দুইটি সেট, তাহলে এ কমপ্লিমেন্ট
আমরা ইউ বাদ এ অথবা ইউ মাইনাস এরকম লিখতে পারি, লিখে এইভাবে লিখবো। লেখলে দেখো আমরা বলছিলাম যে এখানে এর বহির্ভূত সকল উপাদান, তাহলে 1 3 5, এখান থেকে 1 3 5 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 2 4 6 7, 2 4 6 7, তাহলে এর বহির্ভূত সকল উপাদানে যে সেট গঠিত হলো সেটাকে আমরা কি বলতেছি, এ কমপ্লিমেন্ট অথবা ইউ বাদ এ। আবার একইভাবে বি কমপ্লিমেন্ট, তাহলে কি হবে ইউ বাদ বি, ইউ বাদ বি, তাহলে ইউ মাইনাস বি এইভাবেও লিখতে পারি। তাহলে এখানে বি এর উপাদান কি কি আছে, 2 4 6 7, তাহলে এখান থেকে এর বহির্ভূত যে উপাদান 1 3 5, তাহলে এখানে 1 3 5 আমার বি কমপ্লিমেন্ট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই যে আলোচনা আমি করলাম সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, নিশ্চিত ইত্যাদি, এই সংক্রান্ত কিছু উদাহরণ এবং অনুশীলনের ভিতরে কিছু অঙ্ক আছে, এগুলি তোমরা আলোচনা ভালো করে শুনে তোমরা অঙ্কগুলি প্র্যাকটিস করবা। যেমন এখানে আমি নম্বর সহ দিয়ে দিচ্ছি, অনুশীলনী 7 7 13 16 17, উদাহরণে আছে 4 5 6 11 এবং কাজ আছে পৃষ্ঠা নং 118। আশা করি তোমরা যদি এগুলো ভালো করে করো অবশ্যই তোমরা এই অধ্যায় সম্পর্কে খুব ভালো বেসিকটা অর্জন করতে পারবা। আর মনে রাখতে হবে, যদি বেসিক ভালো জানো তাহলে তোমাদের যে কোনো অঙ্ক করতে কোনো ব্যাক পেতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।